রুহির অকৃত্রিম যত্ন আর ভালোবাসায় সিরহান ৩ মাসের মধ্যেই পুরোপুরিভাবে সেরে উঠল। এখন সে পুরোই ফিট আছে, কারো সাহায্য ছাড়াই হাঁটতে চলতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, রাজনীতির সব কার্যক্রমে অংশ নেয়। আজকে ছুটির দিন, বাড়ির সবাই বাড়িতে আছে, তার ওপর বাহিরে ঝুম বৃষ্টি। সবার মন এখন এই বৃষ্টিতে খিচুড়ি খিচুড়ি করছে। তাই সবার আবদার মেটাতে বাড়ির মহিলারা খিচুড়ি, সাথে ইলিশ মাছ ভাজা আর বিফ কাবাব করছে। বাচ্চারাও যে যার মতো পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। তার সাথে যুক্ত হয়েছে বড় বাচ্চা সারথি। ওদের এখন বকা দিয়েও লাভ নেই। সারথি এবার মেডিকেল ৩য় বর্ষের স্টুডেন্ট। শুক্র শনি ২ দিন বন্ধ পেয়েই বাড়িতে চলে এসেছে। আর স্নিগ্ধা আর জিসান সারাদিন পিপি করে তার পিছনে পড়ে থাকে। দুপুরে রান্নার পর সবাই নামাজ গোসল শেষ করে খাবার টেবিল উপস্থিত। সবার থেকে ছোটদের মধ্যে টানটান উত্তেজনা। আজকে তাদের খাওয়ার অনেক আগ্রহ। যদি পুরোটা শেষ করতে পারে তবে ঘুরতে যেতে পারবে। তাই অবশ্যই আজকে সব খাওয়া চাই। তারপর সবাই খুব মজা করে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। বিকাল ৩টা বাজতেই বাচ্চাদের সারথির কাছে বায়না, বাইরে যেতেই হবে। বৃষ্টিও এখন নেই, তাই আরও চেপে ধরেছে। প্রায় ৩:৩০ দিকে তারা বেরিয়ে যায়। প্রথমে শিশু পার্কে যাবে, সেখানের সবগুলো রাইড চড়ে তারপর স্ট্রিট ফুড খাবে। তারা ৩ জন অনেকগুলো রাইড চড়ে তারপর আসলো দোলনার কাছে। সারথি আর উঠবে না বলে জিসান আর স্নিগ্ধাকে উঠিয়ে দিল এবং সেখানে আরও অনেক বাচ্চাদের গার্ডিয়ানরা ছিল। জিহান আর স্নিগ্ধাকে পাশাপাশি জায়গা না পাওয়ার জন্য আলাদা বসতে হলো। ওরা তো ওখানে আছেই, তাই সারথি একটু ফোন ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পর জিহান ডাক দিল, পিপি বোন কোথায়? কেন? ও তো ওই। সারথি স্নিগ্ধাকে দেখতে পেল না। ওর মাথা কেমন ফাঁকা লাগছে। আবারও নিজেকে সামলে চারপাশে দেখতে লাগলো। ততক্ষণে জিহান নেমে এসে সারথির হাত ধরে আশেপাশে তাকাতে লাগলো। দুজনে মিলে কয়েকটা ডাক দিল, কিন্তু কোথাও স্নিগ্ধা কোনো ডাক শুনল না। অন্যান্য বাচ্চাদের মা বাবাকে জিজ্ঞেস করলে তারাও বলতে পারল না, তারা নাকি দেখেনি। জিহান তো কেঁদেই দিল। সারথিরও কান্না অবস্থা, কিন্তু তারপরও নিজেকে সামলে আবার খুঁজতে লাগলো। ফোন থেকে ছবি বের করে দেখাতে লাগলো, কিন্তু কেউ ওকে চিনল না বা দেখল না। সারথি ওখানে মাথায় হাত দিয়ে বসে পড়ল। পিপি ওঠো না, আমরা চাচ্চুকে ফোন করি, তারপর গার্ড আসলে আমরা ফাইট করে ওকে পেয়ে যাব। সারথি এবার জিহানকে ধরে কেঁদে দিল। ফোন দিয়ে যে সিরহানকে বলবে তার সাহসটুকু নেই। সিরহান, আমার মনটা কেমন করছে, আপনি সারথিকে ফোন করুন না। ওরা কেমন আছে, কি করছে একটু জিজ্ঞেস করুন। আবার পড়ে গিয়ে হাত পায়ে ব্যথা পেল নাকি? মেরি জান, তুমি শুধু শুধু চিন্তা করছো। অনেক তো মেয়েকে নিয়েছিলে, এবার আমার দিকে মন দাও। রুহি ধাক্কা মেরে সিরহানকে সরিয়ে দিল। পানিতে টুইটুম্বুর চোখে ওকে বলল, আমি কি বলেছি আপনি শুনতে পাচ্ছেন? আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টানছে। প্লিজ আপনি একবার ফোন করে দেখুন না। এতটা রিয়্যাক্ট কেন করছো তুমি? ওকে ফাইন, আমি আসিফকে ফোন করে ওদের পাহারা দিতে যেতে বলছি। বলেই পকেট থেকে ফোন বের করে হাতে নিতে দেখে সারথির কল। সারথির কল পেয়ে সিরহান ভুরু কুঁচকে বলে, এখন সারথি কল করছে কেন? কি? সারথির ফোন দিন, আমাকে দিন। বলে রুহি 1 সেকেন্ড দেরি না করে মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিল। হ্যালো হ্যালো সারথি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? স্নিগ্ধা জিহান কি করছে? তোমরা ঠিক আছে তো? রুহির বিচলিত কণ্ঠ শুনে সারথি কাঁদতে কাঁদতে বলল, কিচ্ছু ঠিক নেই ভাবি। স্নিগ্ধাকে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও নেই। আমি তোমার আমানত রাখতে পারলাম না। রুহি একটু ভিমড়ি খেয়ে পড়ে যেতে নিলে সিরহান ওকে ধরে নেয়। ফোনটা কানের কাছে নিয়ে আবার জিজ্ঞেস করলে সারথি সব বলে দেয়। ফোনটা কেটে রুহিকে বিছানায় বসিয়ে চলে যেতে নিলে রুহি হাত ধরে বাধা দিয়ে বলে, কথা দিন আমাকে আমার মেয়ে সুস্থ অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবেন। ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দিবেন না। কথা দিচ্ছি যান, আমার কলিজাকে আমি যে কোনো মূল্যে ফিরিয়ে আনবো। বলে রুম থেকে বেরিয়ে গেল। রুহিও তার পিছু পিছু গেল। ড্রয়িং রুমে গিয়েই সিয়ামকে ডাক দিল। সাথে সাথেই সিয়াম আর জুহি বেরিয়ে এলো। ভাই ভাই, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। প্লিজ আসিফকে আসতে বল, পুলিশ কমিশনারকে ফোন কর, যা করার তাড়াতাড়ি কর।
জুহি দৌড়ে রুহির কাছে গেল। সিয়াম সিরহানের হাত ধরে বলে, ভাই তুমি শান্ত হও, আমাকে সবটা বলো কি হয়েছে। এর মধ্যে সারথী আর জিহান চলে আসে। জিহান দৌড়ে জুহির কাছে যায়। মাম্মাম, আমার বোনকে পাচ্ছি না, প্লিজ খুঁজে দাও না, আমি আর মারামারি করব না। জুহি জিহানকে কোলে নিয়ে এটা সেটা বুঝাতে থাকে। বাড়ির সবাই এসে ড্রয়িং রুমে উপস্থিত হয়। সারথী রুহিকে সোফায় বসে, তারপর হাত ধরে বলে, আমাকে প্লিজ মাফ করে দাও ভাবি, আমি আমার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারিনি। তোমরা আমার ভরসায় ওকে পাঠিয়েছিলে, কিন্তু দেখো আমি কত ইরেসপন্সিবল। আমি আমার জীবনের বিনিময়ে হলেও ওকে এনে দেবো, প্লিজ কথা বলো না তুমি। রুহির থেকে কোনো সাড়া না পেয়ে সিরহানের কাছে গেল। ট্রাস্ট মি ভাই, আমি ইচ্ছে করে কিছু করিনি, তোমরা আমাকে ভুল বোঝো না প্লিজ। তখনই সারথীর মা এসে ওকে সিরহানের থেকে সরিয়ে নেয়। মন কোথায় ছিল তোর? হ্যাঁ, এত উদাসীন কেন সব কিছুতে? তুই বল, কি করছিলি তুই? কোথাও তোর কোনো হাত নেই তো? মা, কি বলছো তুমি? তখনই সিরহান সারথীর দিকে তাকিয়ে বলে, তোর ওই বয়ফ্রেন্ড নাকি ওই ফরেনার ছেলেটা, ওকে ফোন করতো, ও কোথায়? সারথী সিরহানের দিকে তাকিয়ে থাকে। সিরহান ওকে চুপ থাকতে দেখে বলে, কি হলো, চুপ করে আসিস কেন? দেখ, আমি জানি ওই ছেলের সাথে তোর সম্পর্ক আছে, প্লিজ ফোন কর ওকে। ভাই তুমি ভুল ভাবছো, ও অনেক ভালো ছেলে, বিদেশি, তাতে কি হয়েছে? ও অনেক ভালো ছেলে, ও এসব কিছুই করবে না, ও খুব সহজ সরল। আমি তোর থেকে ওই ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি, আমি ওকে ফোন করতে বলেছি, ফোন কর। সারথী ফোন হাতে নিয়ে বারবার একটা নাম্বারে কল করছে, কিন্তু বারবার বন্ধ বলছে। এমন অনেক ট্রাই করার পরও ধরছে না। সিরহানের দিকে হতাশার দৃষ্টিতে তাকালো। সিরহানও বুঝলো, ওকে বলল, ওর বাসার ঠিকানা জানিস তো? তাহলে দে। আমি জানি না, আমাকে কখনো ওর বাসায় নেয়নি। শিট, আই শিওর ওকে পেলে আমি মেরে ফেলবো। ওই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। বিশ্বাস করো। ও ঠাস করে একটা থাপ্পড় পড়লো সারথীর গালে। ওর মা ওকে মেরে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যেতে যেতে বলল, তোর জন্য আজকে এত বড় বিপদ। কি করতেছিলি তুই? ওই ছেলের সাথে লটর পটর করতে গেছিলি ওখানে? না মা, বিশ্বাস করো তোমরা আমাকে, ইউভি খুব ভালো ছেলে, ও এমন কিছুই করবে না। সারথীকে রুমে নিয়ে আটকে রাখলো আয়েশা বেগম। সিরহান হঠাৎ করে বাড়ির সকলের দিকে তাকিয়ে বলল, রুহি, নীলা কোথায়? রুহি চোখ তুলে তাকিয়ে বলল, ওকে তো আমি দুপুরের খাবারের টাইমে টেবিলে দেখেছিলাম, তারপর তো আর দেখিনি। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। নীলা, ও নীলা। কিন্তু কোনো আওয়াজ আসলো না। জুহি গিয়ে দারোয়ানকে ডাক দিল। সে আসার পর জুহি জিজ্ঞেস করলো, আঙ্কেল, সারথীরা বের হওয়ার পর আপনি বাসা থেকে কাউকে বের হতে দেখেছেন? হ্যাঁ, ওই যে মেয়েটা আছে না, যার সাথে স্নিগ্ধা দাদু থাকে, তাকে বের হতে দেখলাম। আর যেহেতু ও এই বাড়িতেই থাকে, তাই গার্ডরা ওকে কিছু বলেনি। সিরহান দৌড়ে এসে বলে, ও কোন দিকে গিয়েছে আপনি দেখেছেন? তখনই সিরহানকে থামিয়ে রুহি বলে, কি করছেন আপনি? নীলা অনেক ভালো মেয়ে, আর ও আমার মেয়েকে অনেক ভালোবাসে, ও এমন কিছু করবে না। এমনও হতে পারে ও কোনো দরকারি কাজে বেরিয়েছে। কি দরকারি কাজ? হ্যাঁ, ও আমাদের ফ্যামিলির মতো ছিল এতদিন, বাসায় যার যা দরকার হয় সব গার্ডরা এনে দেয়, তাহলে ও কেন বাইরে গিয়েছে? আর আজকে আমি বারবার বলেছি ওদের সাথে গার্ড দিতে, তাও তুমি শুনলে না। বাচ্চাদের সাথে তুমিও নাচতে থাকলে গার্ড না নেওয়ার জন্য, তাতে কি তাদের স্বাধীনতায় বাধা পড়বে? হোয়াট এ লজিক ম্যান। এত কিছু শোনার পর রুহি আর কিছু বলতে পারলো না। সিরহান আবার দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কি যেন বলছিলেন? ও কোন দিকে গেছে? ওই তো, ওই পশ্চিম দিকে। ওয়াও, শুনেছ তুমি? পশ্চিম দিকে ওর কী কাজ? ওদিকে তো পার্ক, আর মার্কেট তো উত্তর দিকে। এবার বলো ও কী কাজে গিয়েছে, আনসার মি। রুহি আর কিছু বলতে পারলো না, শুধু চোখের পানি ফেলছে। সিরহান বাসা থেকে বেরিয়ে গেল। রুহি মাত্রাতিরিক্ত মানসিক চাপে অজ্ঞান হয়ে গেল। জুহি ওকে ধরে সোফায় শুয়ে দিল। সারা শহরে রেড অ্যালার্ট জারি করলো। পুলিশ পুরো শহরে প্রতিটা অলিগলি খোঁজ চালাচ্ছে। সিরহান সবাইকে শাসাচ্ছে 24 ঘন্টার মধ্যে তার মেয়েকে চাই। পুলিশ প্রশাসন সবার ঘুম হারাম করা পালা। সিরহানের শাসানিতে কেউ এক সেকেন্ডও বসতে পারছে না। যদি স্নিগ্ধাকে না পাওয়া যায় তবে তাদের চাকরির কিছু একটা হবে। কমিশনারের অফিসে বসে সিরহান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছিল। তখন একটা
আননোন নম্বর থেকে ফোনে কল আসে। সিরহান ফোনটা রিসিভ করে কানে দিতেই বারান্দার দরজায় ঠক ঠক আওয়াজে সারথি দরজা খুলল। দরজা খুলেই সে অবাক। ইউভি, তুমি এখানে? ইউভি কিছু না বলে সারথির দুই গালে হাত রেখে বলল, আমাকে ভালোবাসো তাই না বেবি? হ্যাঁ। সেটা আবার জিজ্ঞেস করছো কেন? তাহলে তাহলে আমার সাথে পালিয়ে চলো, আমরা বিয়ে করব। হোয়াট? পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের ফ্যামিলির দিক থেকে কোনো প্রবলেম হবে না। তাহলে পালিয়ে কেন যাব? বিয়ে করতে হলে তুমি আমার বাসায় তোমার ফ্যামিলিকে নিয়ে আসো প্লিজ। তাও এই কথা বলো না, আমি এটা করতে পারবো না। বোঝার চেষ্টা করো, তোমার বাসায় কেউ আমাকে মানবে না। কে মানবে না ইউভি? কি করছো তুমি? ওয়েট, তুমি তো জানো তাই না আমার ভাইজি কিডন্যাপ হয়েছে? তাহলে এই সময় তুমি আমাকে এমন অফার কেন করছো? দেখো, আমি জানি না, তোমাকে এখন যেতে হবে এবং তুমি যাবে, আমাকে বিয়ে করবে। বিয়ে কোনো মুখের কথা না ইউভি, বললাম আর হয়ে গেল। বিয়ে করা অনেক বড় একটা দায়িত্ব, আর তুমি এখনও কোনো কিছুতেই সিরিয়াস নও। প্লিজ লিভ, যাও এখান থেকে। আমি তোমাকে বিয়ে করতে চাই আর করব, এটাই ফাইনাল। বলে ইউভি চলে যেতে নিলে সারথি বলে, দাঁড়াও। তারপর ইউভির সামনে দাঁড়িয়ে বলে, স্নিগ্ধার কিডন্যাপ হওয়ার পেছনে কোথাও তোমার হাত নেই তো? ইউভির চেহারা কেমন পাল্টে গেল। সারথি খুব কঠোর চোখে তাকিয়ে আছে। আমার মাথায় হাত দিয়ে বলো ইউভি, স্নিগ্ধার কিডন্যাপের পিছনে তোমার কোনো হাত নেই তো? হোয়াট আর ইউ ক্রেজি? আমি কোনো লাভ লস বুঝি না, তুমি জাস্ট সত্যিটা বলো, আমাকে শুয়ে বলো। কাম ডাউন বেবি, আমি তোমাকে শুয়ে বলছি আমি কিছু জানি না। আমি ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম, শুয়ে মিথ্যে বললে নাকি যাকে শোয় সে আর বেশি দিন বাঁচে না। হোয়াট ননসেন্স, এসব কেমন কথা? আর যদি তোমার মুখে এমন শুনেছি আর তুমি আমাকে সন্দেহ করছো সারথি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর এত রিয়্যাক্ট কেন করছো? তুমি তো কিছু করনি তাই না? সারথির শীতল কণ্ঠে বলা কথায় ইউভি কিছুটা ঘাবড়ে গেল। তোমার চোখ আর মুখের কথা আলাদা কেন ইউভি? দেখো, ভালোবাসার সন্দেহ থাকা উচিত না। ভালোবাসা না আমাকে তুমি, তাহলে এত সন্দেহ কেন? আমার দাদা ভাই কোনো দিন আমার সাথে উচ্চস্বরে কথা বলেনি, আজকে বলেছে। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। দাদা ভাই কাউকে শুধু সন্দেহ করে না, আমি 200% শিওর তোমার সাথে কোনো না কোনো কানেকশন আছেই। সেটা কি ইউভি? বেবি, তুমি আমাকে এভাবে জেরা করছো? তাও এভাবে? জেরা করছি না তো, তাছাড়া এত হাইপার কেন হচ্ছ? স্নিগ্ধাকে পাতালে নিয়ে গেলেও ভাই সেখান থেকে খুঁজে বের করবে, তারপরে একজনকে আমি নিজে শাস্তি দেব, কোনো আইন না। এবার তুমি যাও, কেউ আসলে আমি সমস্যায় পড়ব। ওকে। ইউভি চলে যেতে সারথি বলে, এই ঘটনায় তোমার কোনো হাত থাকলে আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব ইউভি। সিরহান ফোনটা কানে নিতে উপাস থেকে এলো। কি মেয়র, খুব তো উঠছিলে তাই না? আমি তোমাকে আগেই বলেছিলাম আমার কথা মানতে, তা তো মানলে না, তাই এই ছোট্ট কাজটা আমার করতে হলো। আসলে তোমরা খুব বোকা তাই না? না হলে আমার মতো একটা শত্রু থাকতেও কিনা তুমি সিকিউরিটি ছাড়া মেয়েকে বাসার বাইরে বের করো। দেখ, তোর সাথে যত শত্রুতা সব আমার, আর মেয়েকে ছেড়ে দে, নয়তো এমন হাল করবো যে পৃথিবীতে বেঁচে থাকতে চাইবি না। সিরহান শক্ত গলায় বললেও অপর পাশের লোকটার কাছে তা হাস্যকর শোনালো। আগে তো মেয়েকে বাঁচাও, আর হ্যাঁ, আমার শত্রুতা তোমার সাথে না, তোমার বউয়ের সাথে। তাকে এত ব্রিলিয়ান্ট কে হতে বলেছে বলো তো? তার জন্য আজকে ফুটফুটে বাচ্চাটার আজকের এই অবস্থা, নয়তো তোমাদের দিকে আমি ফিরত তাকাতাম না। বাই দ্য ওয়ে, বাচ্চাদের চোখ, কিডনি, হার্ট কত করে বিক্রি হয় জানো? না মানে আমার একটু লাগতো আর কি, আর বাচ্চাদের ব্লাডও জোগাড় করা খুব কষ্টকর, তাই ভাবছিলাম তোমার মেয়েকে মারার পর কিডনি, চোখের পাশাপাশি ব্লাডও নিব। একবার ভাবো তো, তোমার মেয়ে মরার পর এত এত ভালো কাজের জন্য ওপারে কতই শান্তিতে থাকবে। আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তোর বংশে আর কেউ বেঁচে থাকবে না। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দেব? তোর লাশের রক্তে আমি গোসল করব। চুপ মেয়র চুপ। এই ভালো মানুষের আড়ালে তোর যে একটা শয়তানি চেহারা আছে না, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে ওঠা বসা, সেসব যদি আমি সবার সামনে প্রকাশ করি তখন কি হবে? সরকারি লোক হয়ে ক্রাইম করে বেড়াস? সেসব আমি কিচ্ছু করব না। শুধু তোর বউকে আমার হাতে তুলে দে, ওকে দিয়ে আমি কোটি কোটি টাকার বিজনেস করব, আর তোর মেয়েকে নিয়ে যা।
আরে ওর মতো একটা বউ গেলে কিছু হয় না। তোর সামনে আমি আরও 1000 সুন্দরী মেয়ে দাঁড় করাবো, তাদের একবার দেখলে তোর আর বউকে মনে ধরবে না। এই শুয়ে বাচ্চা, মুখ সামলে কথা বলবি। তোকে আমি টুকরো টুকরো করবো, শুধু একবার তোকে হাতে পাই। তোর পরিবারও তোকে চিনতে পারবে না। এসব ফাঁকা আওয়াজ পরে দিস। এখন তুই সিদ্ধান্ত নে কি করবি। জাস্ট 2 ঘন্টা পর আমি আবার ফোন করব, এতক্ষণ ভাবনা হয়। বলেই লোকটা ফোন কেটে দিল। সিরহান বাঁকা হেসে এক অফিসারের দিকে তাকিয়ে বলে, কাজ হয়েছে অফিসার? ইয়েস স্যার, আমরা এখনই সব ইনফরমেশন দিচ্ছি। কিছুক্ষণ পর লোকটা ফিরে এসে বলে, লাস্ট লোকেশন ছিল চট্টগ্রাম বন্দর, এবং দুর্ভাগ্য যে সিম এখন বন্ধ, তাই কোথায় আছে সঠিক তা বলা যাচ্ছে না। সিরহান এক অফিসারের দিকে তাকিয়ে বলে, ফোর্স রেডি করুন, আমাদের বেরোতে হবে। কিন্তু স্যার, ওই লোকটা যে বললো কিছুক্ষণ পর কল করবে, তো এতক্ষণ কি হাতে মেহেদি দিয়ে বসে থাকবো? মনে রেখো, আমার মেয়ের কিছু হলে আপনাদের সাথে ঠিক কী হতে পারে তা আপনারা কল্পনা করতে পারবেন না। সরি স্যার, বুঝতে পারছি, কিন্তু ওই লোকটা পরের স্টেপ আমাদের জানতে হবে, তাই একটু ওয়েট দরকার। নয়তো আমরা এখনই কিছু করলে ওরা সতর্ক হয়ে যাবে এবং আপনার মেয়ের কোন ক্ষতি করতে পারে। সিরহান রাগে একটা চিৎকার দিয়ে দেয়ালে জোরে একটা বাড়ি মারে। অন্যান্য অফিসাররা একটু ভয় পায়, কিন্তু কেউ কিছু বলে না। মিডিয়ার মানুষগুলো অফিসের গেটে হামলে পড়েছে। কে কার আগে সংবাদ তাদের টেলিভিশনে প্রচার করতে পারবে তারই প্রতিযোগিতা হচ্ছে মনে হলো। গার্ডরাও তাদের আটকাতে পারছে না। সিনিয়র এক অফিসারকে বের হয়ে আসতে দেখে তাদের একের পর এক প্রশ্ন করতে থাকে। কেউ কেউ তো বিরোধী দলকেও টেনে আনছে। অফিসার তাদেরকে সময় মতো সব জানাবে বলে গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকের বিরোধী দলের নেতারা প্রেস ব্রিফিংয়ে বলেছে, এখানে তাদের কোনো হাত নেই। কেউ যদি তাদের ওপর কোনো দোষ চাপাতে চায়, তাহলে তাদের দলের কর্মীরাও দাঙ্গা বাঁধালেও তাদের কিছু করার থাকবে না। সিরহানের দিকে আঙ্গুল তুলে বলে যে মেয়ের নিরাপত্তা দিতে পারে না, সে কি করে শহরের নিরাপত্তা দিবে? চোখ পিটপিট করে স্নিগ্ধা তাকায়। এক রুমের কোনায় ছোট এক বিছানায় সে পড়ে আছে। কিছুই তার ছোট মাথায় ঢুকছে না। অচেনা জায়গা আর কেউকে না দেখে সে চিৎকার দিয়ে কাঁদল, মাম্মাম। ঠিক তখনই দরজা ঠেলে কেউ একজন খাবার হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো। স্নিগ্ধা তাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, নীলা আন্টি, এটা কোথায়? আমি মাম্মামের কাছে যাব। না সোনা, এখন তো যেতে পারবে না। আমি আর তোমার মাম্মাম একটা গেম খেলছি, তাই তোমাকে এখানে এনে রাখা হয়েছে। স্নিগ্ধা কি বুঝলো কে জানে, কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু তুমি তো জানো আমি কোথায়। তাহলে আর গেম কই থাকলো? তার চেয়ে আমি এখান থেকে এক জায়গায় পালাই, তারপর তোমরা আমাকে ধরো। ওর কথায় নীলা ঘাবড়ে গেল। কোনোভাবেই এই মেয়েকে সে হাতছাড়া করতে পারবে না, না হলে তার নিজের জীবন দিতে হবে। নানা সোনা, খেলাই এমন, তাই তোমাকে এখানে থাকতে হবে, এবং বরং এটা তুমি খেয়ে নাও। স্নিগ্ধার হাতে একটা চিকেন বার্গার ধরিয়ে দিল। ওকে সুন্দর করে খাইয়ে পানি খেয়ে দিল। খাওয়ার সাথে সাথে তার ঘুম চোখে এসে গেল। স্নিগ্ধাও ঘুমিয়ে পড়ল। নীলা তার উদ্দেশ্যে সফল হওয়াতে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল। সিরহান সারথীকে ফোন করে বলে, তোর বয়ফ্রেন্ড সম্পর্কে সব তথ্য দে, যেন কিছু বাদ না থাকে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাই, আমি ওর ব্যাপারে শুধু জানি ও ফরেনার, ক্লাস 12 অবধি চায়নায় পড়েছে আর মেডিকেলে পড়ার জন্য বিডিতে এসেছে, আর তারপরে আমার সাথে ওর পরিচয়। মানে সত্যি সারথী, তুই আমার বোন হয়ে এত বোকা কিভাবে? কেউ চায়না থেকে বিডিতে মেডিকেলে কেন পড়তে আসবে? এটা ওর একটা ট্রাফ ছিল, তুই বুঝতে পারিসনি। সরি ভাই, সরি বলেই সব কিছুর সমাধান হয় না। কিন্তু ভাই, ওর বিডির নাগরিকত্ব আছে। কি? ওর নাগরিকত্ব কিভাবে থাকে তা তো আমি জানি না। ওকে বলেই সিরহান ফোন কেটে দিল। আসিফকে ইউভির সব ডিটেলস আনতে বলে। এর মধ্যে একজন অফিসার এসে বলে, স্যার, চট্টগ্রাম বন্দর থেকে একটা জাহাজ ইমিডিয়েটলি চায়নার দিকে রওনা দিবে। সিরহান একটু বাঁকা হেসে বলে, ওকে, একটু যেতে দাও। ঠিক তখনই সিরহানের ফোনে ওই আননোন নাম্বার থেকে কল আসে। সিরহানও সেটা রিসিভ করে স্পিকারে দেয়। কি মেয়র, তাহলে তুমি প্রস্তুত তো পরের স্টেপের জন্য? বলো। তোর মেয়েকে আমি দিতে পারি, কিন্তু আমারও কিছু দরকার, তাই না? তুমি তো ভালো জানো ফ্রিতে দুনিয়ায় কিছু পাওয়া যায় না, তাই বলছিলাম কি, তোমার মেয়েকে নিয়ে যাও আর তোমার বউকে আমার হাতে দাও। নিয়ে নাও, আমি রাজি।
উপস্থিত সকলে ঘাবড়ে গেল। এ কি বলল সিরহান নিজের বউকে একজনের হাতে তুলে দিবে? কেউ কেউ তো ঘৃণার চোখে তাকায় কিন্তু কিছু বলতে পারে না। সিয়াম চিৎকার দিয়ে বলে, মাথা ঠিক আছে তোমার? কি বলছে এসব? রুহিকে কেন তুমি ওদের হাতে দিবে? তখন ওপাশ থেকে লোকটা আবার বলল, তোমার বউ যদি আমাদের জন্য ক্যান্সারের ওষুধের ফর্মুলা তৈরি করে দেয় তাহলে তার চড়া দামে বিক্রি করা হবে এবং তুমিও তার 50% শেয়ার তুমিও পাবে। হ্যাঁ, তাই তো আমি রাজি, কিন্তু মনে রেখো আমার কিন্তু 50% চাই। ওকে, তাহলে ঠিকানা সেন্ড করছি, সেখানে তোমার ওয়াইফকে নিয়ে চলে আসো। যদি কোনো চালাকি করে থাকো তাহলে কিন্তু তোমার মেয়েকে আর জীবিত পাবে না। আমি কথা দিয়ে কথা রাখতে জানি। এই তো গুড। ফোন কেটে সিরহান বাঁকা হেসে ফোনের দিকে তাকিয়ে রইল। ভাই, কি বললে এসব? তুমি রুহিকে এর কাছে দিবে? কিন্তু কেন? কিসের এত লোভ কেন তোমার? ও আমাকে নিজের ভাই ভাবে। আমি বেঁচে থাকতে এই পাপ আমি কিছুতেই হতে দেব না। সিরহান কিছু না বলে একজনকে ফোন দিয়ে বলে, কাজ হয়ে গেছে। গুড, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমি আসছি। এরপর সিয়ামের দিকে তাকিয়ে বলে, চল এখন গেলে দেখতে পাবি। চট্টগ্রাম বন্দরে এক বড় জাহাজের একেবারে ছাদে সিরহান আর সিয়াম বসে আছে। লোকটা তাদের সেই ঠিকানাই দিয়েছে। পাশে বোরখা পরা একজন বসে আছে। কিছুক্ষণ পর এক মাস্ক পরা একজন তাদের সামনে আসলো। সিরহান তাকে দেখে উঠে হাত মিলালো। তো ইয়ংম্যান, ওয়াইফকে নিয়ে এসেছ? কিন্তু তার আগে তো এগ্রিমেন্টে সাইন করতে হবে। তার ব্যাগটা কাগজ দিয়ে বলে, এখানে লেখা আছে তুমি সজ্ঞানে নিজের স্ত্রীকে আমাদের হাতে তুলে দিচ্ছ, আর 50% শেয়ার তোমার। আমার শুধু টাকাটা পেলেই হবে, আর কিছুর দরকার নেই। দ্যাটস গুড। ওই, কে কোথায় আসিস? এই মেয়েটাকে তুলে নিয়ে যা, আমাদের সোনার ডিম পাড়া হাঁস এটা। তখনই একটা ছেলে এসে বোরকা পরা মেয়েটির হাত ধরে টান দিল, কিন্তু তাকে এক চুলও নড়াতে পারল না। ছেলেটা আবার তাকে টান দিল। মেয়েটি তার হাত ধরে পিছনে ঘুরিয়ে রিভলভার বের করে একসাথে কয়েকটা গুলি করে দেয়। মাস্ক পরা লোকটা ঘাবড়ে যায়, সিরহানের দিকে তাকিয়ে বলে, এই মেয়র সাহেব, এসব কি? এসবের কিন্তু কথা ছিল না। কথা যদি ঘুরিয়েছিস তাহলে তোর মেয়েকে জীবিত পাবি না। আচ্ছা, তাহলে আমার মেয়ে কোথায় একটু দেখতো। দেখি আমিও তাকে একবার। একটা ছেলে দৌড়ে এসে বলল, স্যার, ওই মেয়েটা রুমে নেই। তখনই লোকটা চিৎকার দিয়ে বলল, নেই মানে কি? ঠিক মতো খোঁজ, এক জায়গাও যেন বাদ না পড়ে। ওকে না পেলে কিন্তু তোদের খবর আছে। আগে তুই বেঁচে থাকিস নাকি তা তো দেখ। কথাটা শুনে লোকটা সামনে তাকাতে দেখে মেয়েটি তার শরীর থেকে বোরকা খুলতে থাকে। তাকে দেখে সিরহান বাদে সিয়াম আর লোকটা চমকে যায়। কোনো কিছুই তাদের মাথায় আসছে না। আর সিরহানকে দেখে মনে হচ্ছে সে আগে থেকে সবই জানে। এ কি বুশরা, তুমি এখানে এভাবে? কি করব বলুন স্যার? আপনাদের মতো গর্তে লুকিয়ে থাকা শয়তানগুলোকে বের করতে হলে তো একটু একটু এসব করতেই হয়। সিরহান লোকটিকে বলল, আপনি ওকে বুশরা কেন বলছেন? ওর নাম তো নীলা। না, ওর নাম বুশরা। ও আমার আন্ডারে গত 2 বছর থেকে কাজ করছে। তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছ? তোমাকে তো আমি বলেই বন্দুক বের করতে নিলে নীলা তার বন্দুক দিয়ে সোজা লোকটির পায়ে গুলি করে। পরপর 2 পায়ে গুলি করায় লোকটা হাঁটু ভেঙে বসে পড়ে। তারপর নীলা চিৎকার দিয়ে বলে, বয়েস কাম হেয়ার। পরপর কালো পোশাক পরা বন্দুকধারী অনেকগুলো লোক এসে মাস্ক পরা লোকটিকে ঘিরে ধরল। তাদের মধ্যে 2টো ছেলে এসে লোকটির 2 হাত পেছন থেকে বেঁধে দিল এবং তার দিকে সবাই বন্দুক তাক করে রাখল। নীলা লোকটির কাছে এসে তার মুখের ওপর থেকে মাস্কটা এক টান দিয়ে খুলে ফেলল। সিয়াম আর সিরহান তাকে দেখবে তা তারা কখনো ভাবেনি। এ তো একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। আঙ্কেল, আপনি? সিয়ামের কথায় লোকটা কিছু না বলে মাথা নিচু করে রাখল। সিরহান তার কাছে গিয়ে বলে, এই তাকান আমার দিকে। আপনি তো রুহির আপন কাকা, তাই না? নিজের একমাত্র ভাতিজির সাথে এমন কিছু করতে আপনার বুক কাঁপেনি? তার ওপর সে তো আপনার মেয়েও। না 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 না, ও আমার মেয়ে না। ওর সাথে আমার কোনো সম্পর্ক আমি মানি না। তাই তো গত কয়েক বছর ধরে ওর ক্ষতি করার জন্য আমি ওর পিছু আছি। ওকে আমি শেষ করবই। তাই তো ওর মেয়েকে কিডন্যাপ করেছি। তখন নীলা বলল, সরি স্যার, এটাই আপনার জীবনের বিগ মিস্টেক। আপনি স্নিগ্ধার কাজটা আমাকে দিয়েছেন, কিন্তু আপনি তো আর জানেন না আমি কে। কে তুমি? বেসরকারি গোয়েন্দা সংস্থার সিনিয়র অফিসার। গত 4 বছর ধরে আমি এই পেশায় আছি। খুব অল্প বয়সে আমি অনেক ক্রিটিক্যাল কেস ক্লোজ করেছি।
তাই উপর মহল থেকে আমার উপর অর্ডার ছিল রুহি ম্যাডামকে গার্ড করার জন্য, কারণ আমাদের কাছে খবর ছিল কেউ একজন তার ক্ষতি করতে চায় এবং এখানে বিদেশিদের হাত আছে। যেহেতু তিনি দেশের এক সম্পদ, তাই তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। গোপন সূত্রে খবর ছিল একে নামে এক লোক তার পিছনে পড়ে আছে, আর সেটা আপনাকে খুঁজতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। এবং ফাইনালি যখন পেলাম তখন আমি আপনার কাছে কাজ চাইতে গিয়েছিলাম এবং রমিজের কথা বলাতে আপনি আমাকে কাজ দিয়েছেন। আপনাকে বললাম রমিজ আমাকে পাঠিয়েছে আর সে গা ঢাকা দিয়েছে। আরে না স্যার, ওকে তো আমি সেই কবেই জেলে ভরেছি, এমন ব্যবস্থা করেছি সে আর কোনো দিন বের হতে পারবে না। আর তারপর আপনার কাছে এলাম আর বললাম রমিজ মারা গেছে, আমি তার বোন। আপনি আমার কথা বিশ্বাস করলেন। এটাই আপনার ভুল স্যার। এই প্রফেশনে না কাউকে বিশ্বাস করতে নেই, কিন্তু আপনি তো আর রাঘব বোয়াল না, তার চেলা, তাই আপনার মাথায় অত বুদ্ধি নেই। আপনিও আমাকে আপনার সাথে নিলেন এবং ট্রেনিং দিতে থাকলেন এবং কয়েক মাস আগে রুহি ম্যাম দেশে আসার সাথে সাথে তার সামনে আমাকে অসহায় করে পাঠালেন এবং বেচারি সেও বিশ্বাস করলো। আর কালকে তো আপনাকে বললাম তার মেয়ের কথা, আপনিও তার দায়িত্ব আমাকে দিলেন। তাহলে এত বড় দায়িত্ব আমি কিভাবে ইগনোর করতে পারি বলুন? তাই তো স্নিগ্ধাকে তুলে এনে কত কেয়ার করলাম আর সময় মতো সঠিক জায়গায় পৌঁছে দিলাম। মানে হ্যাঁ, কালকেই যখন আপনি সিরহান স্যারকে ফোন করে বলেছিলেন রুহি ম্যাডামকে আপনার হাতে দেওয়ার কথা, তার আগেই আমি তাকে মেসেজ দিয়ে সব জানিয়ে দেই এবং রাতের মধ্যে স্নিগ্ধাকে বাসায় পৌঁছে দেই। বেচারি এখন সবাইকে পেয়ে খুশি আছে, কিন্তু সে তার সাথে তার একমাত্র নানাকে আমাদের হাতে দিয়ে দিল। স্নিগ্ধাকে কিডন্যাপ না করালে তো আপনাকে ধরতেই পারতাম না। সো অল ক্রেডিট গোজ টু হার। হি হি হি। সের বাচ্চা, আমি একবার শুধু ছাড়া পাই তোকে জ্যান্ত কবর দেব। এত বড় বেইমানি! স্যার, আগে তো আপনি ছাড়া পান, তারপর ওই কালো পোশাক পরা লোকগুলোকে বলে বয়েজ অ্যারেস্ট হিম এবং ট্রিটমেন্ট দিবে যেন সারা জীবন কোনোদিন দাঁড়াতে না পারে। তখন কয়েকটা ছেলে তাকে দাঁড় করালো। ঠিক তখন একটা উড়ো গুলি এসে আকরাম খানের মাথা ভেদ করলো এবং তিনি সাথে সাথে মৃত্যুবরণ করে। উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে গেছে, কারো মাথায় কিছু আসছে না। নীলা তার রিভলভার বের করে দেখে তার কাছে 2টো গুলি অবশিষ্ট আছে। আকরামের পায়ে আর 4টা গুলি করেছিল। গুলির উৎস খুঁজতে সবাই সামনে তাকাতে দেখতে পেল এক নারী, সাদা শাড়ি, সাদা ব্লাউজ পরা, চোখে মোটা করে সুরমা দেওয়া, চেহারায় প্রতিহিংসার আগুন নিয়ে বন্দুক তাক করে তাকিয়ে আছে। উপস্থিত কেউই তাকে এ সময় এখানে আশা করেনি। কালো পোশাকধারী লোকগুলো দৌড়ে তার কাছে গিয়ে তার দিকে বন্দুক তাক করে তাকে চারদিক থেকে ঘিরে ধরলো। সিরহান তার কাছে গিয়ে বলল, আন্টি আপনি এখানে? আপনি এই কাজ কেন করলেন? বিপরীত পাশ থেকে কোনো কথা আসছে না। চোখগুলো আবদ্ধ হয়ে আছে সামনে পড়ে থাকা লাশের দিকে।